সরকার না চাইলে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব না। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি হওয়া উচিত এখন? আমরা দেখেছি জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদের একটা এজেন্ট হিসেবে কাজ করেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা ঠিক এই সময়টাতে, যখন কিনা আমরা নানান রকম ষড়যন্ত্রের কথা শুনছি, নির্বাচন বানচালের কথা শুনছি, ঠিক এই সময়ই আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যে মিছিল করলেন এবং সেখানে আইনি প্রক্রিয়ায় না গিয়ে আপনারা এই পদ্ধতিটা বেছে নিলেন কেন? এবং এতদিন পরে ঠিক এখন কেন? রাশিদ। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা। দেখেন, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করার দাবিতে আমরা শুধুমাত্র গতকাল বা আজই আমাদের কর্মসূচি পালন করিনি। এর আগে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছি। এমনকি আমরা প্রধান উপদেষ্টার কাছেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি। বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছিল, হাসিনা যে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, এর 1 নম্বর সহযোগী ছিল জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি 14 দল একই ধরনের অপরাধ করেছে। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের দোসর, তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে এই গণহত্যা পরিচালিত হয়েছে। যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সুতরাং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ করা হবে না? আমরা আমাদের আমাদের যে প্রতিবাদ, অতীতে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আহ্বান জানিয়েছি। আমরা গতকালও আমাদের যে বিক্ষোভ সমাবেশ ছিল, সেটাও ছিল শান্তিপূর্ণ। আমরা যখন মিছিল শেষ করে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি এবং সেখানে আমি এবং নুরুল হক নূর আমরা সাংবাদিক সম্মেলন শুরু করব, ঠিক সেই সময় সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা যৌথভাবে আমাদের উপরে বর্বর হামলা চালায় এবং আমাদের কার্যালয়ে ঢুকে সেখানেও হামলা চালায়। এমনকি ওকে, আমি আমি মিছিলের আসছি, মধ্যে। সেই ঠিক এই জায়গাটায় আসছি। কিন্তু তার আগে একটু আরেকটু শুনি, আপনারা জাতীয় পার্টির কে আপনারা নিষিদ্ধ, জাতীয় পার্টি কার্যক্রম নিষিদ্ধ করতে বলছেন, দাবি জানাচ্ছেন আপনারা। সেখানে তো আরো জোটের তো অন্যান্য শরিকরাও আছে, 14 দলের অন্যান্য দলগুলোও আছে, তাদের কথা বলছেন না কেন? শুধু জাতীয় পার্টি কেন? সবার কথাই বলেছি, আপনি মনে হয় আমাদের বক্তব্য শোনেননি। আমি আগেও বলেছি, মানে এই টকশো আপনি যখন শুরু করে আমাকে প্রশ্ন হুম, করলেন, আমি হুম। শুরুতেই বলেছি জাতীয় পার্টি এবং 14 দল, আমি সবার কথাই বলেছি। ওকে, বলেছেন, কিন্তু আপনারা গিয়েছেন জাতীয় পার্টির অফিসের সামনে, মানে জাতীয় নেভার পার্টিকে নেভার, আপনারা আপনি বেশি আপনি এখানে এটা ভুল, প্রায়োরিটাইজ আপনি এটা করছেন। আপনি এটা ভুল বলছেন। এবং ভায়োলেন্সের যে কথা বলছেন, গণ অধিকার পরিষদ কখনোই ভায়োলেন্স করে না। বাংলাদেশে একমাত্র দল 2018 সাল থেকে 24 সাল এক্সকিউজ মি, পর্যন্ত। না না, রাশেদ, রাশেদ, ভায়োলেন্সের কথা আমি কখন বললাম? ও, তাহলে হয়তো আমার কাছে এখানে সাউন্ড প্রবলেম আসছে হয়তো। না না, আমি ভায়োলেন্সের কথা বলিনি, আমি জাস্ট জানতে চেয়েছি যে সেক্ষেত্রে আওয়ামী যে ফ্যাসিস্টের যে দোসর, বিশেষ করে আপনি জাতীয় পার্টির কথা বলছেন, অন্যান্য দলগুলো তো, 14 দলও তো তাদের সাথে ছিল, এবং সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে আপনারা সেই আন্দোলনটা করেননি, শুধু ওখানে গেলেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনি বলছিলেন যে সেনাবাহিনী আপনাদের উপর হামলা করেছে, সেনাবাহিনীর অফিসাররা বা আপনার পুলিশের যারা সদস্য। আমি জানতে চাইছি যে এর মধ্য দিয়ে আপনার পুরোপুরি সেনাবাহিনীকেই আপনার ঢালাও ভাবে অভিযোগটা কেন করছেন? এখানে তো কতিপয় দেখেন, সদস্য রাইট? আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমার নিজের ওয়াইফের বড় ভাই সে সেনাবাহিনীতে আছে এবং আমার আত্মীয় স্বজন অনেকে আছে। যখন বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র এবং একের পর এক নিষেধাজ্ঞা যখন হয়েছে, তখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, সেনাবাহিনী আমাদের স্বাধীনতার প্রতীক, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং এই বাহিনীকে কলুষিত করা, এই বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। এবং সেই বক্তব্য বাংলাদেশের সবাই শুনেছে, সবাই জানে। এমনকি আমরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অসংখ্যবার বক্তব্য দিয়েছি। কিন্তু যে পতিত স্বৈরাচার, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে এত মানুষকে যারা হত্যা করেছে, যারা 14-15 বছর ধরে মানুষকে গুম করেছে, খুন করেছে, সুতরাং তাদের পক্ষে এবং তাদের দোসরদের পক্ষে আমরা কোনোভাবেই থাকতে পারি না। হ্যাঁ, অনেকে হয়তো ব্যালেন্সড পলিটিক্স করে, তারা হয়তো বলতে পারে যে না, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে, জাতীয় পার্টি অংশ নিবে। কিন্তু আমরা যারা রক্ত দিয়েছি, যারা 18 সালের কোটা সংস্কার আন্দোলন, যে আওয়ামী লীগ
যে ফ্যাসিস্ট সরকার আমাকে 15 দিন রিমান্ডে নির্যাতন করেছে এবং আমাকে চোখ বেঁধে হাত বেঁধে আমার মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে, শুধু আমি নয়, এরকম অসংখ্য মানুষকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সুতরাং এই খুনি দল এবং ওকে, আমি তার আসবো, দোসর যারা, আসবো আপনার কাছে, আমি আসবো শেষ আবার করি, আপনার কাছে। আমাকে আমাকে 1 মিনিটে শেষ করতে দেন। না, আমরা জানি তারা তাদের কার্যকলাপ, তবু শেষ করেন। জি, হ্যাঁ, এই খুনি দল এবং তাদের দোসররা তারা কোনোভাবেই রাজনীতি করতে পারে না। দেখেন, আমার কাছে তথ্য এসেছে ডিজিএফআই জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে এবং এর সাথে ভারতীয় র যুক্ত আছে। সুতরাং আমরা কোনোভাবেই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে সেইটা আমরা হতে দিতে পারি না। জিএম কাদের যদি দেখেন, 4 আগস্ট আমি আমার একজন সহযোদ্ধার মাধ্যমে জিএম কাদের এবং চুন্নুর সাথে যোগাযোগ করাই। ওই সময় তাদেরকে বলা হয়েছিল যে আপনারা পদত্যাগ করেন, তাহলে হাসিনার পতন ত্বরান্বিত হবে। কিন্তু জিএম কাদের এবং এই চুন্নু সে 4 আগস্ট পর্যন্ত মনে করে না যে হাসিনার পতন হবে। আমার সাথে 5 আগস্ট, হ্যাঁ 5 আগস্ট যেদিন হাসিনার পতন হয়, সন্ধ্যায় যখন বঙ্গভবনে জিএম কাদের এবং চুন্নু যায়, আমার সাথে দেখা হয়। আমি তখন প্রশ্ন করি যে আপনাকে নিশ্চয়ই আমার একজন সহযোদ্ধা ফোন করেছিল, আপনারা তো পদত্যাগ করেন না, এখন কেন এই গণভবনে, এই বঙ্গভবনে এসেছেন? তারা কিন্তু কোনো উত্তর দেয়নি। অর্থাৎ এই যে স্বৈরাচারের দোসর এবং একই সাথে তারাও ছিল স্বৈরাচার, ওকে, তাদের বিরুদ্ধে যদি ধন্যবাদ ব্যবস্থা না রাশিদ নেওয়া খান, হয়, আমি তাদের আসবো ঘাড়ে আবার। ভর করে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। তখন ওকে, কিন্তু আপনি, আমি, আমরা যারা ছিলাম, যারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছি, ওকে, রাশিদ ধন্যবাদ আমরা কেউ আপনাকে। কিন্তু আমি রেহাই আবারও, পাবো না। সুতরাং আমাদের বাঁচার জন্য হলেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের একাট্টা থাকতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবার আপনার কাছে। সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, অনেকেই বলছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারছে না, আওয়ামী লীগ সেক্ষেত্রে জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ ফিরতে চাইছে। এ ধরনের একটি শঙ্কাও অনেকের মধ্যে কাজ করছে, যেটা আসলে প্ল্যান বি, যেখানে আওয়ামী লীগকে আনানো, নির্বাচনে অংশগ্রহণের কোনো পথ করা যায়নি, সেক্ষেত্রে জাতীয় পার্টিকে আনা যেতে পারে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টিকে বিরোধী দল করারও একরকম অপচেষ্টা আছে, যা নির্বাচনকে প্রভাবিত করে। এ ধরনের কথাও শোনা যায়। আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ জেসিনা আপা। একই সাথে ধন্যবাদ আমার সহ-আলোচক রাশেদ ভাইকে। এবং সবার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলি যে গতকাল নূর ভাইয়ের উপর যে ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই জায়গাতে বিভিন্ন মানুষকে সরাসরি যেভাবে তাকে নিপীড়ন করতে দেখা গেছে, আমরা পুলিশের কথা যদি বলি, উপস্থিত আর্মির কথা যদি বলি, এবং সামগ্রিকভাবে যারা যারা ছিল, এই ব্যাপারটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা তো দুঃখ প্রকাশ তো বটে, এবং একই সাথে আমাদের সমস্যার প্রতিবাদ জানানো উচিত যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্তটা হয়। নূর ভাই আমাদের দীর্ঘ দিনের আন্দোলনের সহযোগী। 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে, নূর ভাইরা ছিল, রাশেদ ভাই আজকে বসে আছেন হাতে আহত হয়ে, রাশেদ ভাইরা ছিলেন। তো ওই জায়গা থেকে দীর্ঘদিনের একটা পরিচয় তাদের সাথে আছে। এবং যে ধরনের ঘটনা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই কথাটা বলার পরে তারপরের জায়গাতে আমি আসি। জাতীয় পার্টি নিয়ে যখন কথা বলতে হবে, এই যে এই কথাটা, জেসিনাপা, আমি আপনার টক শো থেকে শুরু করে আরো কয়েকটা চ্যানেলের টক শোতে আমি খুবই দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি, পিআর পদ্ধতি আমি এই জন্যই চাই না। যারা পিআর পদ্ধতি চায় তারা কিন্তু আদতে বিভিন্ন স্পেস তৈরি করে দিবে, এই টাইপ আওয়ামী লীগ নামে না, বরং অন্যান্য দলের মাধ্যমে আওয়ামী লীগের অর্থ, বিত্ত এবং তাদের মনোনীত ব্যক্তিদেরকে পাওয়ার স্ট্রাকচারে নিয়ে আসার জন্য। এই যে যারা আজকে এই ধারণাটা রাখছে যে জাতীয় পার্টি ব্যাক করতে পারে আওয়ামী লীগের অর্থে, বিত্তে, প্রভাবে, আমি তো বহু আগের থেকে, বেশ কয়েক মাস আগের থেকেই বলা শুরু করছি, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ নামে ব্যাক করবে মানে এইটা না। বরং যদি পিআর পদ্ধতি থাকে, তাহলে তো লগি লীগ, বৈঠা লীগ অথবা জাতীয় পার্টি এক্স ওয়াই জেড যে কোনো নামেই তারা ব্যাক করতে পারে। তার ব্যাপারটা হলো, যে মুহূর্তে আমরা পিআর পদ্ধতির বিরোধিতা করি এক্সিস্টিং হাউসে, অর্থাৎ এক্সিস্টিং হাউস আমি আপাতত যেটা আছে লোয়ার হাউস সেটার কথাই বলবো, আপার হাউসের কথা যেহেতু বর্তমানে নেই, ওইটা নিয়ে আপাতত কথা বলছি না। আমরা পিআর নিয়ে পরে পরে কথা বলি। একটা নেক্সাস আছে, নেক্সাসটাই আমি বলছি যে এই জন্যই কিন্তু আমরা প্রতিবাদটা করি, যাতে করে ওইটার ইম্প্যাক্টটা না পড়ে। কিন্তু দেখেন, যারা জাতীয় পার্টি নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে তুলছে, তারা কেউ কেউ যখন পিআর এর কথা বলে, আদতে তাদের এই দাবি যে পারস্পরিক সাংঘর্ষিক, সেই ব্যাপারটা তারা অনেকে বোঝার চেষ্টা করে না।
ওই জন্যই আমি বলছি জাতীয় পার্টি নিয়ে যাদের কনসার্ন আছে তাদের সবার আগে লোয়ার হাউসে পিআর নিয়ে কনসার্ন থাকাটা বেশি মাত্রায় জরুরি। আদারওয়াইজ জাতীয় পার্টির নামে বা অন্য যে কোনো নামে তারা ব্যাক করার একটা অপশন তৈরি হবে। 2 নম্বর ব্যাপার যেটা বলার চেষ্টা করি, জাতীয় পার্টিকে নিয়ে যখনই আমাদের কথা বলতে হবে একটু অতীতে যেতে হবে। নাম্বার 1, বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এটা ভোলে নাই 2014 সালে। সাইদ, আপনি জাতীয় পার্টি নিয়ে বলবেন, কিন্তু এখানে আমি একটু বলি, পিআর নিয়ে যেহেতু আপনি অনেক কথা বললেন, আমরা যখন আসলে পিআর পদ্ধতির দাবি নিয়ে কথা বলি তখন এরকমটা অনেক সময় শুনি যে পিআর পদ্ধতির দাবি এখন যেটা আছে সেটা আসলে আসন ভাগাভাগির একরকম চাপ থেকে, এটা একটা কৌশল, নির্বাচনী কৌশল। আসলে কি আপনি মনে করেন এটা কৌশল, নাকি তারা আসলে সিরিয়াস এই বিষয়ে যারা দাবি জানাচ্ছে? এখন তো আমরা শুনছি, আজ যেমন দেখলাম জামাতের একজন নেতা বললেন পিআর পদ্ধতি এটা রাজপথে ফয়সালা হবে। আমি কেন আমি এটা বলি যে দর কষাকষির একটা কৌশল, তার কারণ দেখেন যারা পিআর পদ্ধতি চাচ্ছে, লেটস জামাত ইসলামের উদাহরণ যদি আমি বলি, তারা তো অলমোস্ট প্রত্যেকটা আসনে ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এট দ্য সেম টাইম তাদের ব্যক্তিরা আলাদা আলাদা ভাবে প্রচারণা চালাচ্ছে। এই দুইটা পদ্ধতি কি তাদের পিআর এর যে ক্যাম্পেইন পরবর্তীতে আসলো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি অ্যাজ ইউজুয়াল ফার্স্ট অফ দ্য পোস্ট যেটা আছে তার সাথে সম্পর্কিত? কারণ বাংলাদেশের সবার আগে প্রায় সবগুলো আসনে মনোনয়ন দিয়েছে জামাত, আসন ভিত্তিক। তাদের প্রচারণাও চলছে আসন ভিত্তিক ব্যক্তিগতভাবে। এটাই যদি হয়, এটা তো পিআর এর সাথে একই লাইনে যাচ্ছে না। তার মানে তারা যেটা দাবি জানাচ্ছে এবং তাদের যেটা ফিল্ড অ্যাক্টিভিটিস, দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি জাতীয় পার্টি নিয়ে আপনার কথা আমি শুনবো। আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাইছি সেটা হচ্ছে, আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্ল্যান বি কাজ করছে এরকম একটি আলোচনা আছে, এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরবে সে ধরনের সমালোচনা আছে। এই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য গণ অধিকার পরিষদের যে দাবিকে আপনি কিভাবে দেখছেন? সরকার বা কর্তৃপক্ষ না চাইলে আওয়ামী লীগকে ফেরানো কারো পক্ষে সম্ভব না। কেননা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বাহিনী বলেন, কর্তৃপক্ষের যারা যারা আছেন সবকিছুই বলেন, এটা তো সরকারের নিয়ন্ত্রণে। এবং নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া আওয়ামী লীগ কি করে ফিরবে? তারা কি এসেই বলে দিবে যে আমরা ফিরে এলাম এবং কাজকর্ম শুরু করে দিলাম? ব্যাপারটা তো সেরকম না। আমার কাছে মনে হয় না যে সরকারের ইচ্ছা না থাকলে পরে আওয়ামী লীগের পক্ষে ফেরা সম্ভব। কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো গ্রুপ চেষ্টা করে তাদেরকে ফেরাতে পারবে না। এই জন্য পারবে না করি যে আমরা দেখছি তো যে সবাই এই সরকারের অনেক সমালোচনা করছে এবং অনেকে বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। তো এই ধরনের কথার মধ্য দিয়ে এক ধরনের গ্রাউন্ড তৈরি হয় কিনা, আবার ধরেন এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলো যেটা হচ্ছে সেগুলোও তো এক ধরনের মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে। এরকম করে পরাজিত শক্তি তো একরকম সাহস পেয়ে যায়। আর তাছাড়া ফিরে আসার জন্য তো আপনার অনেকগুলো কায়দা আছে ফিরে আসার জন্য। আওয়ামী লীগের অনেক দোসর এখনো এফেক্টিভ আছে, আমলাদের মধ্যে আওয়ামী লীগের যারা ছিল নিয়োগপ্রাপ্ত তারা আছে, প্রশাসনে অনেক জায়গায় আছে, সেটা তো আমরা এর আগেও কথা বলেছি, আপনিও নিশ্চয়ই জানেন। তো তারা যদি থাকে তাহলে তো আপনার বিভিন্ন কায়দায় ফেরানো যায়। ফেরানো মানেই তো ক্ষমতায় বসানো না আসলে। কে কোথায় আছে কে কোথায় নেই, আছেন এইভাবে ভেগ কথা বললে তো হবে না। আছেন বলছেন, অনেকে বলছেন আছেন, অনেকে বলছে অনেক জায়গাতে তারা বসে আছেন। একটা সরকার যদি 16 বছর ক্ষমতায় থাকে তাহলে বহু লোক তাদের সমর্থকও থাকতে পারেন, তাদের বিরোধীও থাকতে পারেন। যারা 16 বছর ধরে ছিলেন, বহু মানুষ কি বের হয়ে আসেন নাই? যারা আওয়ামী লীগের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অথচ তারা বলছেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিরোধিতা করার জন্যই। তো এইটা আসলে অযৌক্তিক কথা। মূল কথা হচ্ছে আওয়ামী লীগকে ফিরতে গেলে লিগালি ফিরতে হবে। আপনি বলছেন অযৌক্তিক কথা, কিন্তু যদি আমরা জানি যে আমরা যেভাবে, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না। আচ্ছা আপনি আমাকে শেষ করতে দিবেন। আমি কি বলেছি আমার তো শেষ হয়নি। এবং কেউ যদি বলে আগে ভালো ছিল, এটা তো তাদের ব্যক্তিগত মতামত। কেউ তো বলতে পারে যে আমরা 68 সালে ভালো ছিলাম, 64 সালে ভালো ছিলাম। এটা তো আসলে ব্যক্তিগত মতামত। কোন দল কি বলেছে, মতামত প্রভাব রাখে কিনা বলেছে, কোন বয়ান নির্মাণের ক্ষেত্রে মতামত তো ভূমিকা রাখে। আমি আপনার কথা বুঝতে পারি না। আমি বলছি যে বয়ান নির্মাণের ক্ষেত্রে মতামত তো অনেক বড় ভূমিকা রাখে। পলিটিক্যাল এখন মতামত প্রকাশের স্বাধীনতা তো নিশ্চয়ই সবার আছে। বয়ান নির্মাণ হবে কি হবে না এটা নির্ভর করে সেই মতামতের যুক্তি আছে নাকি যুক্তি নাই তার উপরে। অযৌক্তিক কোনো বিষয় দিয়ে তো বয়ান নির্মাণ করা যায় না। মিথ্যার উপরে কি বয়ান নির্মিত হয়?
হুম। মিথ্যার উপরে কোনো ন্যারেটিভ তৈরি হয় না, মিথ্যার উপরে কোনো গল্প তৈরি হয় না। মিথ্যার উপর যেটা তৈরি হয় সেটা ফিকশন, সেই অর্থে গল্প। কিন্তু হুম। প্রকৃত অর্থে যেটা কাহিনী, সেই কাহিনী কিংবা সেই এই গল্প কিন্তু মিথ্যার উপরে নির্মিত হয় না। ফলে যদি কেউ হুম, মিথ্যা বলে তাহলে সেটা মিথ্যা, সত্য বললে সত্য। সত্য মিথ্যার হুম, যাচাই বাছাই তো করবে মানুষ, সাধারণ মানুষ। এখন ওকে, এখন ঠিক আছে। বিভিন্ন জন আওয়ামী লীগকে ফিরিয়ে হুম, আনতে চায়। আওয়ামী লীগ ফিরে আসতে চায় কি না এইটা আওয়ামী লীগ কোথাও বলেছে? সেটাই তো আওয়ামী লীগ কোথাও বলেনি। আমরা কি কোথাও দেখেছি যে আওয়ামী লীগ ফেরার জন্য খুব চেষ্টা করছে কিংবা তারা না, কোনো কেন ভালো কেন কোনো আওয়ামী কথা লীগের বলছে, আওয়ামী লীগের তারা নেতৃত্ব ভালো কোনো বলছেন কথা তিনি। বলছে, তারা ভালো কোনো যুক্তি দিচ্ছে, তারা কোনো নেতৃত্ব কিংবা অন্য কোথাও পরিবর্তন আনার চেষ্টা করছে, অথবা এমন কিছু ওকে, আমরা দেখেছি যে যেখানে তারা তাদের কোনো রিফর্ম, হুম, তাদের কোনো সংস্কার, তাদের কোনো পরিবর্তন কোনো কিছু নিয়ে কথা বলেছে? ওকে, আমি 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 একটু আসলে জানি না, আমি আসলে হুম, জানি না। ঠিক আছে, আমি এখানে একটু বলি। সেটা হচ্ছে আওয়ামী লীগ যে ফিরতে চাইছে সেটার কারণ হচ্ছে তারা তো বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার হলে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আওয়ামী লীগের কাছ থেকে কোনো পরিবর্তন আপনি আশা করছেন যে পরিবর্তন হলেই তারা ফিরতে পারবে, হয়তো আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে কিনা সে ব্যাপারে তো আছে। আমরা জানি যে আওয়ামী লীগ সে পরিবর্তনে পরিবর্তন বিশ্বাস, হলেই ফিরতে পারবে এমন কোনো কথা নাই কিন্তু। এমন কোনো কালকে কথাও ধরেন নেই, যদি এই সরকার এক্স্যাক্টলি। পরিবর্তিত হয়, পরের সরকার আসলে আওয়ামী লীগ চলে আসবে, পরের সরকার যে রাইট। আওয়ামী লীগ বান্ধব হবে এটার কি নিশ্চয়তা? কোথাও এগুলোর কোনো নিশ্চয়তা নেই, এগুলো সবই হচ্ছে একটা কাল্পনিক চিন্তা। মূল ওকে। কথা হচ্ছে সাধারণ মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে নাকি করবে না, এবং সাধারণ মানুষকে আওয়ামী লীগ ফিরে আসুক সেটা চায় নাকি চায় না, এইটা হচ্ছে মূল বক্তব্য। এবং সেই ওকে। জায়গাতে যদি আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, সেই জায়গায় যদি আওয়ামী লীগ সত্যি সত্যি মানুষের মনে এই চাহিদা নির্মাণ করতে পারে যে মানুষ চাইছে তারা ফিরে আসুক, এইটা তো তাদের ব্যাপার, এটা তাদের আচ্ছা। চেষ্টা করতে হবে। রাইট, আপনি রাইট। আপনি 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 মনে করেন বিউটি পার্লারে যাবেন, এখন আপনার বদলে অন্য কেউ বিউটি পার্লারে গিয়ে সেজে বের হলে কি বলবে যে এই জন্য সেজে বের হলেন, কাজী জেসিনকে ফিরিয়ে আনার চেষ্টা? ব্যাপারটা তো এরকম না। হুম, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনি বলেছেন, সেটা হচ্ছে যেটা সত্য সত্য আপনারা বলবেন, কেউ তো ফিকশন করছে না, যা দেখছেন তাই বলবেন, সত্য বলার স্বাধীনতা সবারই আছে। এর আগেও তেমন সত্য ছিল, তখন তো আমরা এই সত্যটা এইভাবে বলতে দেখিনি। এখন যেমন ধরেন, আমি একটু ওপেনলি আপনাকে বলি, কালচারাল অন্যদের ফ্যাসিস্টের বিষয়ে আমি কথা বলা জানি না, অন্যদের বিষয়ে আমি আমি জানি না। আমি না না, সবসময় আমি একটু ফেসবুকে, আমাকে প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার প্রশ্নটা ছিলাম এবং আমি সব আমি জায়গাতেই যা সত্য সেটা বলার চেষ্টা করেছি। প্রশ্নটা যদি আমি শেষ করি, সেটা হচ্ছে যে আম, অনেকেই বলছে কালচারাল ফ্যাসিস্টরা অ্যাক্টিভ হয়ে গেছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, এবং তারা এই সরকারের এত সমালোচনা করছে। যারা এই সরকারের এত সমালোচনা করছে, তারা বিগত সরকারের সময় মৃদুমন্দ সমালোচনা করে যা করলে আওয়ামী লীগের ক্ষতি হবে না সেরকম সমালোচনা করেই তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করে গেছে, সেই বয়ানটাও কিন্তু আছে। এখন ছোটখাটো মব হলেও সেটাকে মব বলা যাবে কি যাবে না সে প্রশ্ন থাকলেও আমরা সবাই দেখছি ঝাঁপিয়ে অনেকেই এখানে মব হয়েছে সে কথাগুলো বলছে। আমরা ডেফিনেটলি চাই না কোনো মব হোক, ডেফিনেটলি চাই না। কিন্তু যখন রাজনীতিতে সবচেয়ে বড় মবটা হলো শাহবাগ, তখন তো আমরা কাউকে কোনো কথা বলতে শুনলাম না। সেই জায়গা থেকেই আসলে প্রশ্নগুলো আসে যে আসলে যারা বুদ্ধিজীবী, যারা সমাজে কথা বলছে, যাদের কথা বলা ম্যাটার করে, তারা কেন যখন যে ক্ষমতায় তাদের পক্ষে যায় এরকম কথা বয়ান তারা রাখবে, তারা কেন ক্ষমতামুখী হয়ে থাকবে, সেই প্রশ্ন তো আসে। তো বুদ্ধিজীবীরা তাদের মতামত আপনার দিবেন, তাদের যার যে দলে যাওয়ার ইচ্ছা সেই দলে যাবেন, বুদ্ধিজীবীরা স্বাধীন, কারো পক্ষে বললে পক্ষে বলবেন, বিপক্ষে বললে বিপক্ষে বলবেন। কিন্তু আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আমি হুম, টানা হুম, সমালোচনা করেছি আওয়ামী লীগকে চূড়ান্ত ধরনের সমালোচনা করেছি। আমি সেই যুগের নাম দিয়েছিলাম আইয়ামে চুরালিয়াত, আমি তাদেরকে চৌর্য যুগ বলেছি, আমি তাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর লাইনটা বলেছিলাম যে কর্মচারীর সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এটা নিয়ে আমাকে যথেষ্ট হ্যারাস্ট হতে হয়েছে। এবং আমি আহ, আওয়ামী লীগের শেষ হেফাজতের সময়, আমি আওয়ামী লীগের হেফাজতের শেষ সাড়ে শাপলা, চার পাঁচ বছর টেলিভিশনে আমার উপরে এমবার্গো ছিল, আমি টেলিভিশনে যেতে পারতাম না, এই টিভিতে আমাকে কোনো টক শোতে বা কোথাও ডাকাও হতো না, কারণ আমি কিন্তু চূড়ান্ত আবার ভাবে সমালোচনা করি। আমি করোনার সময় তাদের কার্যক্রম এবং তাদের টিকা ভিত্তিক যে মাস্ক নিয়ে যে চৌর্যবৃত্তি এবং যে দুর্নীতি সেটা নিয়ে প্রতিবাদ করেছি। আমি ভারতীয় চিকিৎসকদের এখানে পারমিশন ছাড়া এসে ডাক্তারি করা সেইটার বিরুদ্ধে কথা বলেছি। এমনকি আমি সেই সময় আওয়ামী কিন্তু লীগের হেফাজতের সময় আওয়ামী যখন লীগের এরকম সিনেটি ভাবে মন্ত্রী বিদেশ খুন থেকে করা ডাক্তার হলো, এনেছিলেন, এভাবে তাকে অনুমতি নিতে বাধ্য করেছিলাম। কিন্তু হেফাজতের যে গণহত্যা হলো তখন কোনো কথা কিন্তু আপনি বলেননি। মানে আমি বুঝতে পারি না, শাহবাগে যখন আপনি কি আমাকে শাহবাগে প্রশ্ন করতে চান? আমি তখনও কথা বলেছি। আচ্ছা, তাহলে হয়তো আমরা মিস করে গেছি আহ আপনি সেই অনেক কথা। কিছু মিস করেছেন বলে আমার মনে হচ্ছে।
হ্যাঁ, না অনেক কিছু মিস করিনি, কিন্তু সেটা হয়তো ওইভাবে আওয়াজ রাখেনি। কোথায় কথা বলেছেন আমি জানি না, তখন আসলে কারণ তখন শাহবাগের আসলে এই আওয়াজের জায়গাই ছিল না, তখন ফেসবুক এত অ্যাক্টিভ ছিল না, এত ফলোয়ারের অপশন ছিল না, ফেসবুককে ফলোয়ার খুলে দিয়ে লোকজনকে ফলো করতে দেওয়ার ব্যাপার ছিল না, অনেক জায়গাতে ছোট ছোট গ্লিচ ছিল, ইন্টারনেটের এত পেনিট্রেশন ছিল না, ভিডিও করা যেত না এইভাবে, যখন তখন আচ্ছা রিল দেওয়া যেত না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নগুলো করছি কারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে, সেই জায়গা থেকে প্রশ্নগুলো সামনে না, আনছি। এটা এই কি আমাকে প্রশ্নগুলো ইন্টারভিউ, কোনোটাই আমার না। আপনি কি আমাকে এই ইন্টারভিউ করছেন? প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কোনো কোনো প্রশ্নই আমার না, সেই প্রশ্নগুলো আছে বলেই আমি আচ্ছা, সামনে আপনি কি আনছি। আমাকে ইন্টারভিউ এবং করছেন? কাজী আমি জেসিন, আপনাকে, আপনি কি আমার ইন্টারভিউ করছেন? এই টক শোটা কি আমার আচ্ছা ইন্টারভিউ? তাহলে আপনার আমাকে ইন্টারভিউ আলাদাভাবে একটা ইন্টারভিউ করবেন। আমি করব সেটা হ্যাঁ, নিশ্চয়ই সেটা করবো করেন। যদি আর হয়। যদি আজকের না কোনো আমি টক শো এই বিষয়বস্তু প্রসঙ্গটা কেন থাকে আসছে, সেটা নিয়ে কথা বলেন, আমাকে কিন্তু রাইট এই রাইট, না বিষয়ে বলা যাবে না। প্রসঙ্গটা হ্যাঁ, কেন জি বলেন। আসছে আমি বলি। আচ্ছা, আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, কিন্তু প্রসঙ্গ থেকে সরে যেও আসলে সরছি না। এই প্রসঙ্গটা এজন্যই এসেছে যে আওয়ামী লীগকে ফেরানোর অনেক কায়দা আমরা দেখছি, আওয়ামী লীগকে ফেরানোর প্রচেষ্টা আমরা দেখছি। সেই জায়গা থেকে এই আলোচনাটা এসেছে এবং এই আলোচনাটা আছে। আমি আবারও আপনার কাছে আসব। আমার মনে হয় যে মূল জায়গাটা আমি আপনার মন্তব্য শুনতে চাই। এখন যে অভিযোগটা আমরা প্রথম প্রশ্ন আপনার কাছে করেছিলাম, জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি, সেই দাবি আপনি বলেছেন সরকার না চাইলে এটা, সরকার চাইলে একমাত্র এটা সম্ভব, সে বিষয়ে আমি শুনবো। আমি বলেছি এবং সরকার ছাড়া সম্ভব না, সরকার, এই সরকার তো না চাইলে আওয়ামী লীগের পক্ষে ফেরা সম্ভব না। সম্ভব না, রাইট। আমি আসবো আপনার কাছে। সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আপনি জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে আপনার মন্তব্য রাখছিলেন, তখন আমরা বিরতিতে চলে গেছিলাম, আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ। জাতীয় পার্টিকে নিয়ে এর আগেও আমি বেশ কয়েকটা জায়গায় কমেন্ট করেছি। এটা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে সামান্য একটু তাকাতে হবে। জাতীয় পার্টি হলো সেই দল 2014 সালে যে সুজাতা সিং 14 সালের ইলেকশনের আগে কিভাবে এসে মানে এরশাদ সাহেবকে রাজি করে ইলেকশনের দিকে যেভাবে নিয়ে গেলেন, এই ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে এত ন্যক্কারজনক ঘটনা ছিল, কিন্তু তারপরেও তারা এইটা নিয়ে কখনো হীনমন্যতায় ভুগেছে বলে দেখিনি। সুজাতা সিং এর ওই ঘটনাটা ছিল বাংলাদেশে একেবারে ডিরেক্ট হস্তক্ষেপের একেবারে নগ্ন একটা নজির। তারপরে যদি 2018 সালের ইলেকশনের কথা বলি, বাংলাদেশে যে গৃহপালিত বিরোধী দলের যে কনসেপ্ট, সেই দায়ও জাতীয় পার্টির উপরেই আছে। 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন পারপাস নিয়ে যখন আমরা কথা বলি, এই জায়গায় একটা ব্যাপার বুঝতে হবে, জাতীয় পার্টির প্রার্থী যারা ছিল অনেকের নির্বাচনী যে পোস্টার, সেই পোস্টারে সরাসরি যে ব্যাপারটা লেখা থাকতো আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পোস্টারেও এই ব্যাপারগুলো লেখা ছিল। সো এই সামগ্রিক প্রেক্ষাপট যদি মাথায় রাখি, তারা অবশ্যই স্বৈরাচারের দোসর ছিল। বাট এই জায়গায় একটা কথা আছে, তাদেরকে নিষিদ্ধ করার যে জায়গাটা বা কোনো কিছু, এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে অযোগ্যতার জায়গাটা হইল এরা কোনো একটা কাজ উস্কে দিয়ে নিন্দা প্রস্তাব করবে বা সবকিছু করবে, কিন্তু লেটস সে আজকে যে ঘটনাগুলো ঘটলো, জাতীয় পার্টিকে নিয়ে আমি অতীতে বহু জায়গায় বহুবার একদম চাঁচাছোলা সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই না আমি এইটা সমর্থন করব যে জাতীয় পার্টির অফিসে গিয়ে কেউ আগুন ধরিয়ে দিবে, কেউ গিয়ে ভাঙচুর করবে বা কোনো কিছু করবে। এই কাজটাও প্রশ্রয় দেওয়া উচিত না। আমরা একটা অটোক্রেটিক রেজিম থেকে যদি ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আগাতে থাকি, ইন দ্যাট সেন্স আমাদের সবার আগে যেটা মনে রাখতে হবে, প্রত্যেকটা ব্যাপারেরই একটা লিগ্যাল কনসিকুয়েন্স আছে, লিগ্যাল প্রসেস আছে। সেটাকে যদি ভায়োলেট করা হয়, আলটিমেটলি এই ব্যাপারগুলো ব্যাকফায়ার করতে পারে। লেটস সে আজকের দিনে জাতীয় পার্টির পর যদি এই ক্ষোভটা থাকতে পারে, কালকের দিনে আরেকটা পার্টি মনেই করতে পারে যে ঠিক আছে, অমুকে আমার শত্রু, অমুকের অফিসে যাই আগুন ধরায় দেই, অমুকের অফিসে যাই ভাঙচুর করি। এই জিনিসগুলার একটা ফুল স্টপ পয়েন্টটা থাকাটা জরুরি। কিন্তু সরকারকে আমার কাছে মনে হয় এই জায়গাতেই সরকার অনেক বেশি ভালনারেবল হয়ে যায়, কি করবে না করবে এটা খুঁজে পায় না। আবার অনেক সময় মনে হয় যেটা সরকার ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকে। সরকারের কাজ হলো অ্যাক্ট করা। এই সরকার অনেক জায়গায় দেখি অ্যাক্ট না করে মাঝে মাঝে ফেসবুকে রিয়াক্ট করে বসে। লেটসে কোথাও কোনো একটা ইলিগাল কাজ ঘটছে, সেই জায়গায় এই সরকারের কাজ হলো দায়িত্বশীল ভূমিকা পালন করা। তারা যেটা করে ফেসবুকে নিন্দা জানায়। মানে সরকার জনগণের টাকা নিয়ে বসে আছে ট্যাক্স পেয়ারের কাছে, তাদের আমি রাইট রাইট, এখানে আপনার কি মনে হয় সাইদ, একটু আমি বলি আপনাকে, আপনার কি মনে হয় এখানে যে আমরা তো শুনছি সরকারের ভেতরে সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আসলে এখানে আহত করেছে, যারা এখানে কি বলবো এভাবে হামলা করেছে এখানে কর্মীদের উপর, গণ অধিকার পরিষদের উপর, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। আপনার কি মনে হয় যে আসলে কোন একটা গ্রুপ ভেতরে সরকারকে অসহযোগিতা করছে, নাকি কি হচ্ছে আসলে? হোয়াট ডু ইউ থিংক? আমি যেটা মনে করি যে কালকে নুরুল হক নূরের পর যেভাবে আক্রমণ হয়েছে, এইটা তাদের ওপর থেকে যদি ভেতর থেকে কোনো সিগন্যাল না থাকতো, এইভাবে অন্তত পক্ষে কাউকে পেটানো সম্ভব না।
আমি তো বললাম নুরুল হক নূরকে তো নতুন না, আমরা সহযোদ্ধা ছিলাম একটা সময় 2018 সাল থেকে যখন আন্দোলন তখন থেকে। এবং নুরুল হক নূর যে পরিমাণ মার খেয়েছে অতীতেও, এটা নজিরবিহীন ঘটনা। এবং আপনি যদি অনলাইনে হিসাবগুলা খেয়াল করেন, বিগত বেশ কয়েকটা মাস ধরে আমরা তো দেখেছি যে নুরুল হক নূরকে বিভিন্নভাবে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে থ্রেট দেওয়া হয়েছে, এবং কালেকটিভলি এই যে ভিলিফাই করার চেষ্টা, সেটারই একটা চূড়ান্ত পয়েন্ট ছিল গতকাল যে ঘটনাটা ঘটেছে। এবং এই ব্যাপারটা সরকার এখন যতই গালমন্দ করুক, যতই নিন্দা প্রস্তাব করুক, আর হ্যান করুক ত্যান করুক, পুরা ঘটনাটা যদি মনোযোগ দিয়ে দেখা যায়, এইটা অবভিয়াসলি এমন একটা চক্র ছিল যাদের ইন্টেনশনই ছিল যে নুরুল হক নূর এবং তার যারাই গণ অধিকার পরিষদের আছে তাদেরকে এইভাবেই ন্যাক্কারজনক ভাবে পেটাতে হবে, এবং সেটার গ্রাউন্ড তারা অনেকদিন যাবতই তৈরি করার চেষ্টাটা করেছে। এখন কথা হলো, সরকারের যদি সদিচ্ছা থাকতো, কত ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টারও বেশি টাইম পার হয়ে গেছে। এর ভেতরে ওই জায়গায় তো অনেক ভিডিও আছে, প্রত্যেকটা মিডিয়াতে যান, কারা নুরুল হক নূরকে মারছে, আশেপাশে কারা আছে, প্রত্যেকটা জিনিস ভিডিও আছে। এখানে সাইদ আব্দুল্লাহ, এখানে তো জাতীয় পার্টির নিষিদ্ধ করার দাবি তো আরো অনেক নেতাই তুলেছে, তাহলে নূর কেন টার্গেট? নূর কেন টার্গেট, এই প্রশ্নটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, যেটা আমি কিন্তু কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না, কারণ এই মুহূর্তে কনক্লুসিভ রিমার্ক দেওয়ার সময় না। আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গার ভেতরে শুধু একটা দুইটা রাজনৈতিক দল না, বেশ কয়েকটা রাজনৈতিক দল কখনো বসেছে কিনা বা একসাথে প্ল্যান করেছে কিনা আই এম নট শিওর। তবে অনেক সময় যেটা হয় যে অন্যরা অনেক প্ল্যান করে, এবং নুরুল হক নূরকে আমি ব্যক্তিগতভাবে যেহেতু চিনি, হয়তোবা অনেকে প্ল্যান করে একটু স্টেজ থেকে দূরে থাকতে পারে, কিন্তু আমার কিন্তু ব্যক্তিগত পারসেপশনের কথা বলছি, আমি কনক্লুসিভ রিমার্ক দিচ্ছি না। হয়তোবা কোনো পরিকল্পনা করেছে, করার পরে বাদ বাকি জনরা পর্দার আড়ালে আছে, এবং নুরুল হক নূরকে হয়তোবা পর্দার সামনে ঠেলে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময়ই হয়েছে। এবং গতকালের এই ঘটনা আরেকটা জিনিস, আমি জাস্ট একটু শেষ করছি, গতকালের এই ঘটনা কিন্তু আরেকটা ব্যাপার প্রুভ করে, সরকার ইচ্ছা করলেই কারো পর হামলা হবে, সরকার ইচ্ছা না করলে কারো পর হামলা হবে না। লেটস সে ঘটনাটা যদি এমন হইতো সরকারের অনুগত বা পছন্দনীয় কোনো দলের ক্ষেত্রে হইতো, পুরোপুরি ভিন্ন রিয়াকশন দেখা যাইতে পারতো। অতীতেও এই ধরনের ঘটনা বহুবার হয়েছে, যমুনার সামনে যখন ঘেরাও করার পরিকল্পনা হয়েছে, মানে আমি রাগঢাক ছাড়াই বলি, সরকারের অনুগত কোনো অংশ যদি থাকে তাদেরকে অনেকভাবে আপ্যায়ন করা হয়, কিন্তু ওই জায়গাতেই বুয়েটের স্টুডেন্টরা গিয়ে মার খেয়ে আসছে, জগন্নাথের স্টুডেন্টরা গিয়ে মার খেয়ে আসছে, এমন অনেক ঘটনাই ঘটেছে। সো আমি যেটা বলার চেষ্টা করছি, এইটা পর্দার আড়ালে অনেক ধরনের খেলা চলছে, আবার এমনও খেলা চলছে হয়তোবা এই প্ল্যানের ডিজাইনই ছিল এমন যে এমন একটা প্রক্রিয়া তৈরি করা হবে, নুরুল হক নূর মাইর খাবে, তারপর পাবলিক পারসেপশন অন্যদিকে গ্রো করবে। কাজেই খোলাখুলি যা দেখা যাচ্ছে ব্যাপারটা তো সরল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, মনে করছেন না, একদমই না। আচ্ছা, আমি ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাকে। আমি রাশেদ খানের কাছে একটু আসবো। রাশেদ খান, আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনারা যখন জানেন যে নানান ষড়যন্ত্র হচ্ছে চারদিকে, আপনারা শুনছেন, নিজেরাও শুনছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, ঠিক তখনই আপনারা এই দাবি নিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ করলেন এবং জাতীয় পার্টির অফিসের সামনে আপনারা গেলেন, মিছিল করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে আপনাদের পজিশন কি নির্বাচনের ব্যাপারে, যদি আমি আপনাদের পজিশন একটু জানতে চাই। গণ অধিকার পরিষদে আপনিও আছেন এবং নূরও আছে। নূর তো পিআর পদ্ধতির দাবি জানিয়েছে, এবং নূর এই 7 দলের সাথে বৈঠকেও ছিল, জামাত ইসলামিক দল, এনসিপির সাথে যে বৈঠকটা হয়েছে গত কদিন আগে, সেই বৈঠকেও ছিল। সেই জায়গা থেকে আসলে আপনারা কি মন থেকেই চাইছেন নির্বাচনটা হোক, নাকি আপনারা পিআর এর দাবিতে আছেন? হোয়াট ইজ ইউর পজিশন অ্যাকচুয়ালি? দেখেন, আমি কি রাজনীতি করব সেটা তো আসলে আমার নিজস্ব চিন্তা। আমি কি কথা বলবো, কি বক্তব্য রাখবো, সে অধিকার আমার আছে। আপনি আমাকে প্রভাবিত করতে পারেন না। আপনি বলতে আমি আপনাকে বলছি না, জাস্ট এটা মানে অন্যরা যারা মনে করছে যে এইটা হয়তো নূর প্রভাবিত হয়ে এই কাজটি করেছে, যেটি সাইদ আব্দুল্লাহ বলার চেষ্টা করলো। আমরা আসলে রাজনীতিতে কারোর জন্য কামলা খাটি না। আমরা কোনো লাট সাহেবের ঘরের সন্তান না, আমরা কৃষক শ্রমিকের ঘরের সন্তান। এখনো পর্যন্ত বাংলাদেশে যতটুকু রাজনৈতিক পরিস্থিতি অবস্থান, সেটা কারোর দয়া দাক্ষিণ্যে না। আমরা এমপি মন্ত্রী হয় নাই, কিন্তু বহু এমপি মন্ত্রীর কিন্তু এই গণ অভ্যুত্থানে পতন ঘটেছে, সেজন্য প্রেক্ষাপটটা আমরাই তৈরি করেছি। বাংলাদেশে একমাত্র দল 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যে কোনো ইস্যুতে রাজপথে ছিল। বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী এসেছে, কোন দল নেমেছে? একমাত্র আমরাই নেমেছি। আমাদের পরে হেফাজতে ইসলাম নেমেছে। ভারতীয় আধিপত্যবাদ কেন টিকেছিল? আমরা প্রতিবাদ করি নাই, কথা বলি নাই।
তো আপনি কি আমাকে বলবেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা নেমেছি, কেউ আমাদের টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, এই জন্য? আমরা কামলা খাটি না, আমাদের নিজস্ব বুদ্ধি আছে, চিন্তা আছে। এখন দেখেন আপনাদের একটা পজিশন মানুষকে, কি আসলে নির্বাচন নিয়ে আপনারা কি আমি ভাবছেন, আসি, গণ আমাকে শেষ অধিকার করতে দেন। পরিষদ নির্বাচনে কি ভাবছেন? আমি বলবো, সেখানে আসবো। দেখেন, আমি একটা মানুষকে পছন্দ করি, যেমন জাফরুল্লাহ চৌধুরী স্যার। আমি যখন 2018 সালে জেল থেকে বের হলাম, বের হয়ে তার কাছে জালাল নামের যে ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছে, সে আমাকে নিয়ে যায়। জাফরুল্লাহ স্যার আমাকে একটি কথা বলে যে, রাশেদ, তোমরা এই যে কোটা সংস্কার আন্দোলন সফল করলা, আমার যে অবজারভেশন যে তোমরা কারোর বুদ্ধি নাওনি, কোনো বুদ্ধিজীবীর কাছে যাওনি, তোমরা নিজস্ব চিন্তার জায়গা থেকে তোমরা এই আন্দোলনটা সফল করেছো। ভবিষ্যতে যদি কখনো বুদ্ধিজীবীর পরামর্শ নাও, তাহলে তোমরা যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হবা। এখনো পর্যন্ত আমরা কোনো বুদ্ধিজীবীর দ্বারস্থ হই না, কারোর কাছে আমরা যাই না। আমাদের টিম আছে, আমাদের পরিষদ আছে, আমরা বসি, আলোচনা করি এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিই। সুতরাং সায়েদ আব্দুল্লাহ যেটি বললো, এটি সম্পূর্ণ, আমি বলবো মিথ্যা বলবো না, বাট আমি বলবো যে এটা সঠিক তথ্য না। হ্যাঁ, সে আমাদের সমসাময়িক ইয়াং হতে পারে, কিন্তু তার কাছে ভুল তথ্য। দ্বিতীয়ত, আপনি যেটি আচ্ছা, বললেন 7 দলের সাথে বৈঠক, রাশেদ ভাই, আমাকে শেষ ছোট্ট করতে করে দেন। একটু বলি, জি, আমিও আমি শেষ আপনাদেরকে করি। সহযোদ্ধাই মনে করি। আপনি যে পার্সপেক্টিভে গেছেন, এটা যদি টানতে হয়, এমন অনেক উদাহরণ দেখা যাবে যে জায়গায় আপনারা নূর ভাইয়ের ভেতরে বহুবার দ্বন্দ্বের মতো ঘটনা আমি সামনে আমি এসেছে, আমি আপনাদের দল বারবার করে আমি ভাঙার শেষ মতো করি। পজিশনে গেছে, নানা জায়গায় অনেক বুদ্ধিজীবীদের স্বর্ণাপন্ন আপনারা হয়েছেন, সেই ব্যাপারটা আমি অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু আলোচনাটা ওই জায়গায় না। আপনারা যেতেই আমি পারেন বা শেষ নাই করি, যেতে আপনি লিখে পারেন, রাখেন, এটা আপনি লিখে। অ্যাবসলিউটলি ইওর ফ্রিডম এন্ড আই হ্যাভ ডিপেস্ট রেসপেক্ট ফর ইওর অপিনিয়ন। কিন্তু নাথিং আমার মনে রং, হয় যে আপনি নাথিং রং পার্সপেক্টিভে সাইড, ভুল নাথিং রং। বুঝেছেন। আমি একটা শেষ দল করি। বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করতেই পারে, করতেই পারে, সেটাতে আমি কোনো ওইটাই সমস্যা বলছি, নেই, এটাকে কিন্তু তো আমি আমরা আসলে ইতিবাচক স্পষ্ট ভাবে পজিশন দেখছি, জানতে চাই। হ্যাঁ, গণ এটা অধিকার ইতিবাচক ভাবে পরিষদের দেখছি, স্পষ্ট আপনাকে পজিশন এটাকে কি? কিন্তু আমি নেগেটিভলি বলি নাই, আপনি আচ্ছা, ভুল বুঝেছেন। আচ্ছা, ঠিক আছে। গট ইট। দেখেন, ওকে রাশিদ খান, হ্যাঁ একটু ছোট করবেন, আমাকে বিরতিতে যেতে এখন হবে। আমি ছোট করবো, আমাকে একটু শেষ করতে দেন। আমি আসলে সাইদ আব্দুল্লাহ বলার কারণে ভুলে গিয়েছি কোন বিষয়ে যেন বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আপনি যেটি বললেন যে আসলে আপনারা কোন পক্ষে, নির্বাচনের পক্ষে না বিপক্ষে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন থেকে ক্ষমতা নিয়েছে, তার পরের দিন থেকে গঠনমূলক সমালোচনা সর্বপ্রথম আমি রাশেদ খান শুরু করেছি। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আগে কোনো নেতা বলে নাই। আমরা এরপরে ধারাবাহিকভাবে একের পর এক বলছি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের বিরুদ্ধে, এবং যারা সরকারের ছাত্র উপদেষ্টা, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের এত জনপ্রিয়তা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো ছিল না। কিন্তু আমরা বলেছি, এর কারণটা কি? কারণ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি এবং আমরা জানি কোথায় বলতে হবে এবং বল কোথায় মারতে হবে, সেটা আমরা জানি। সরকার একের পর এক ভুল করেছে, কেউ কথা বলে না, আমরা বলেছি। যখন 6 মাসের কাছাকাছি, এরপরে অন্যরা বলা শুরু করেছে, অন্যরা বলছে, কিন্তু শুরুটা কিন্তু আমরাই বলেছি। কারণ আমরা মনে করি একটি রাষ্ট্রে যত জনপ্রিয় সরকার থাকুক না কেন ক্ষমতায়, তিনি ভুল করতে পারেন এবং সেই ভুলের সমালোচনা করতে হবে, অন্যথায় তিনি ফ্যাসিস্ট হয়ে যেতে পারেন, Right, কর্তৃত্ববাদী হয়ে এখন যেতে এখন পারেন। নির্বাচন নিয়ে আপনার, এখন নির্বাচন নিয়ে সরকারের যে পজিশন, সেটাতে আপনার সমর্থন নির্বাচন নিয়ে করছেন আমরা কিনা? আমরা আমাদের নির্বাচনের দলের ঠিক পক্ষ রোড ম্যাপ থেকে দিয়েছি বলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছিলাম, নির্বাচন ডিসেম্বরে হতে হবে। এরপরে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে সরকার প্রধানের একটি বৈঠক হলো, সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে একটা আলোচনা হয়েছে এবং পরবর্তীতে সেই লন্ডন বৈঠক নিয়ে বিএনপি যুগবাদ আন্দোলনে যারা ছিল তাদের সাথে বসেছে। আমরা তখন ওয়েলকাম জানিয়েছি, ঠিক আছে। জামাতের পক্ষ থেকে যেহেতু রমজানের আগে নির্বাচনের কথা বলা হয়েছে, এখন বিএনপি তার জায়গা থেকে সরে এসেছে, আমরাও ওকে, মেনে নিয়েছি। আমরা মেনে সবাই নিয়েছেন। শেষ করি, আচ্ছা, আমি আমাকে একটু বিরতি নিতে হচ্ছে রাশিদ খান। আমার প্রশ্নের জবাবটা আমি এখনো পাইনি। পিআর পদ্ধতির দাবি আপনাদের আছে, আমাকে কিন্তু শেষ করতে দিলে আপনি পরীক্ষাতে উত্তর পেয়ে যাবেন, আমি শেষ আসবো, পর্যন্ত আমি উত্তর পেয়ে প্রশ্নটা যাবেন। আমি রেখে যাচ্ছি প্রশ্নটা। পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি, সেই দাবিতে গণ অধিকার পরিষদও কথা বলছে। আমরা একটু জানতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে তো এই ধরনের সিদ্ধান্ত হয়নি, যদি না হয় তাহলে নির্বাচন আপনারা যাবেন কিনা সেটা জানবো। সরকার না চাইলে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব না। আপনার কাছে কি মনে হয় যে আসলে কি হওয়া উচিত এখন? আমরা দেখেছি জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদের একটা এজেন্ট হিসেবে কাজ করেছে, তারা কিভাবে প্রভাবিত হয়েছে বিভিন্ন সময় এটি দেখেছি। হচ্ছে যে সব এবং ধরনের সন্ত্রাস এবং সব ধরনের আহ, পারস্পরিক বিবাদ মিটিয়ে ফেলে যত দ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে কেননা সরকার এবং নির্বাচন কমিশন আলোচনার ভিত্তিতেই নির্বাচনের তারিখ দিয়েছেন। এই নির্বাচনটি করতে পারা অথবা না পারা সরকারেরই দক্ষতা এবং অদক্ষতার পরিচয় হবে।
সরকার এবং নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের স্পেসিফিক তারিখ রোডম্যাপ সব ঘোষণা করেছেন, সরকারের উচিত হবে অত্যন্ত কোঅর্ডিনেটেড ভাবে নির্বাচন যাতে সফল হয়, দলগুলি যাতে নির্বাচনে অংশ নেয় এবং মানুষ যেন ভোট দেয়, সেইভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন তৈরি করা, এবং শুধু গ্রহণযোগ্য নয়, একটা চমৎকার নির্বাচন উপহার দেয়া। কেননা প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দিতে চান। ফলে সেই ঐতিহাসিক নির্বাচনটি উপহার দেওয়াই তো হওয়া উচিত সরকারের এই মুহূর্তের লক্ষ্য। হাতে বেশি সময় নাই, এটা অগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো খুবই 5 মাস। রাইট। হ্যাঁ, কিন্তু 5 মাস। এখানে এই আমরা 5 যদি মাসের দেখছি মধ্যে নির্বাচনের যে প্রচার প্রচারণা তফসিল তারই চলে যাবে 2 মাস। মূলত হাতে 3 মাস সময় আছে আসলে। রাইট। কিন্তু আমরা যেটা দেখছি যে অনেকগুলো দল তো অনেক শর্ত নিয়ে সামনে আছে, এমন শর্ত নিয়ে সামনে আছে যে শর্তগুলো আসলে মানানো সরকারের পক্ষে আসলেই কঠিন। সেই শর্তগুলো সবাইকে ঐক্যমতে এনে এটা নির্বাচন দেওয়া অনেক কঠিন। সেই জায়গা থেকে সরকার আসলে কি করতে পারে? দলগুলোর সাথে তো নেগোসিয়েশন সরকারই ওপেন করেছেন, এবং এই নেগোসিয়েশনের যে ওয়াইড ফিল্ড সেটা সরকারই তৈরি করে দিয়েছেন। আপনি যদি জাল বড় করে দেন তাহলে জাল গুটিয়ে আনতে হবে যিনি জাল বড় করে দিয়েছেন তারই। আপনি যদি সমুদ্রে কখনো মাছ ধরতে দেখে থাকেন, দেখবেন যে ট্রলার গুলি গোল করে জাল ফেলে, এবং এই জালটা যখন গুটিয়ে আনে, ওই গুটিয়ে আনার দক্ষতাটাই হচ্ছে মাছ ধরার দক্ষতা। এবং ওই সময় কিন্তু জাল ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, জাল ঠিক মতো মাছ ধরতে পারে না, এই ব্যাপারগুলি হয়। তাই সরকার যখন আলোচনার টেবিল উন্মুক্ত করেছেন, সেই আলোচনার টেবিলে অসংখ্য এজেন্ডার জন্য সেটাকে উন্মুক্ত না করে নির্দিষ্ট এজেন্ডায় থেকে যদি দ্রুত এই কাজটি শেষ করার চেষ্টা করতেন সেটা ভালো হতো। কিন্তু আমি এখনো মনে করি যে সরকারে অনেক কেপেবল মানুষ আছেন, তারা যদি চেষ্টা করেন তাহলে এই ব্যাপারটিকে গুটিয়ে এনে যারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া করছেন সেই দাবি দেওয়ার জায়গাগুলিতে এক ধরনের আপোষ মীমাংসায় নিয়ে এসে নির্বাচন করা সম্ভব। নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু এখন এটি নাই যে নির্বাচনে কারচুপি করছে কেউ, সরকারি কোনো দল দাঁড়িয়ে সেই তার পক্ষে নির্বাচন করা হচ্ছে, এই সব আশঙ্কা তো নাই। যেহেতু কারচুপির আশঙ্কা নাই, তাহলে কোন আশঙ্কা আছে? সবাই অংশ নিবে অথবা নিবে না। এখন গণতান্ত্রিক নির্বাচনে যে কারো নির্বাচন বর্জন করা, অংশ না নেয়া, কিংবা কম প্রার্থী দেয়া, সব আসনে প্রার্থী দিতে না পারা, এই সুযোগ তো থেকেই যায়। বৃহৎ রাজনৈতিক দল যে কয়েকটি আছে তারা যদি 300 আসনে প্রার্থী দিতে পারে দেবে। ছোট ছোট দলগুলি যদি আলাদা নির্বাচন করে জোট ছাড়া, তাহলে তারা যেসব জায়গায় তাদের শক্তি বেশি সেই সব জায়গাতে প্রার্থী দেবে, অথবা তারা জোটবদ্ধ হয়ে তাদের শক্তির জায়গাগুলিতে প্রার্থী দেবে। নির্বাচনে সবাইকেই অংশ নিতে হবে, এর চাইতে বড় কথা হচ্ছে নির্বাচনটি এমন হতে হবে যাতে সবাই অংশগ্রহণে আগ্রহ অনুভব করে। এখন ঘটনাটা কিরকম হয়, আপনার কি মনে হয় যেখানে এখানে আপনার কি মনে হয় সবাই অংশগ্রহণে আগ্রহী হবে? জাতীয় পার্টি নির্বাচনে আগ্রহী এটা বোধ করি আপনি। আমার তো মনে হয় হবে, অন্তত জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম তো আগ্রহী হবে। তাদের সারা বাংলাদেশে তাদের অর্গানাইজেশন আছে, তাদের কর্মী আছে, তাদের সামর্থ্য আছে, তাদের প্রার্থী আছে, বিভিন্ন এলাকায় কাজ করা মানুষ আছে। ফলে তাদের এই দুটি দলের জন্য তো আমি মনে করি না যে কোনো অসুবিধা আছে। জাতীয় পার্টি একটা দুর্বল দলে পরিণত হয়েছিল। জাতীয় পার্টি কিন্তু আসলে শেষের দিকে কোনো দলই ছিল না, এটা অনুগৃহীত একটি দল ছিল, অনুগ্রহের মাধ্যমে তারা চলছিল। তো সেই অনুগ্রহ করার লোক না থাকলে জাতীয় পার্টি এমনও হতে পারে এতটাই দুর্বল যে তারা রংপুর, দিনাজপুর ওই এলাকাতেও সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আসলে নির্ভর করবে জাতীয় পার্টি কি করে তার উপর। যেমন আমি আজকে একটা রিল দেখেছি, সেই রিলের মধ্যে একজন নেতা বলছেন রংপুরের মানুষকে জাগতে। তো আমার কাছে মনে হলো যে জাতীয় পার্টির নিজেই রংপুরের মানে আঞ্চলিক দল বানিয়ে ফেলছে। তো এটা যদি হয় তাহলে জাতীয় পার্টি রংপুরে ইলেকশন করবে। আমি আসলে জাতীয় পার্টি সম্পর্কে ভালো বলতে পারবো না, কারণ আমি যখন ছাত্র নেতা ছিলাম আমি তো জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় পার্টি তো স্বৈরাচার ছিল, এবং আমি সবসময় জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেছি। খালেদ মহিউদ্দিন একটা শো করতো ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, সেখানে আমি পরিষ্কার তাদেরকে স্বৈরাচার বলেছিলাম। এখন না, একদম সেই 12-13 সালে, 14 সালে, এখনই ঠিক আছে, তখন স্বৈরাচার মানে যখন বলেছেন। ইন্ডিপেন্ডেন্ট একদম নতুন টিভি আর কি, খালেদ মহিউদ্দিন জয়েন করেছে। এখন জাতীয় পার্টি নির্বাচনে আসা না আসার তফাৎটাকে আপনি কিভাবে দেখেন? ধরা যাক যে তার নির্বাচনে থাকছে না, ফেস্টিভ্যালের দোষর হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি সরকার মেনে নিচ্ছে, তাহলে কেমন হবে? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হবে? কোনো কিছু নিষিদ্ধ করার দাবি মেনে নেওয়া না নেওয়া হচ্ছে সরকারের বিষয়, সরকার যৌক্তিক বিবেচনা করে। মূল বিষয় হচ্ছে ইনসাফ। সরকার যদি মনে করেন নিষিদ্ধ করাই হচ্ছে সুবিচার, এবং তারা মনে করেন যে সকলে এটাকে সুবিচার মনে করবে, তারা যদি নিষিদ্ধ করেন
সেই নিষিদ্ধকরণ তারা করবেন এবং সেটার দায় তারা নিবেন। কিন্তু জাতীয় পার্টি থাকলে বা না থাকলে নির্বাচনের বিরাট ক্ষয়ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয় কিন্তু আসলে। কেননা জাতীয় পার্টি আমার ধারণা যে খুবই ক্ষুদ্র একটি দলে পরিণত হয়েছে, তাদের নেতা নাই, তাদের কর্মী নাই, তাদের কোনো আদর্শের জায়গা নাই। তারা আসলে ভবিষ্যতে সরকার ধরেন গঠন করলে কি করবে এমন কোনো ধ্যান ধারণাও মানুষের মধ্যে নাই, যে জাতীয় পার্টি আসলে কোনোদিন সরকার গঠন করলে কি করবে। তো যে দল সম্পর্কে মানুষের কোনো ধারণাই নাই এখন এক অর্থে, আচ্ছা, আমি ছোট করে নির্ভর একটু দল। শুনি, যেহেতু আমার হাতে একেবারেই সময় নেই, একদম এক লাইনে একটু শুনতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে আচরণটা আমরা দেখলাম, এটাকে আপনি কিভাবে দেখছেন, যৌথ বাহিনী বিশেষ করে? আমি তো পুরাটা জানি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রভোকড হয়ে থাকে এবং সেই প্রভোকেশনের ফলে তারা যদি কোনো নির্দেশ পেয়ে থাকে, তাহলে তারা নির্দেশ তামিল করেছে। নির্দেশবিহীন ভাবে তো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও যেতে পারে না, আমি যতটুকু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ম কানুন জানি। এখন পুরো ঘটনাটা ওইখানে উপস্থিত থাকলে আমি বলতে পারতাম যে কে কাকে প্রভোক ঠিক হয়েছে, করেছিল, কেন একদমই করেছিল। কিন্তু যেভাবে মানে অনেক ব্রুটাল হয়েছে ব্যাপারটা, অনেক নিষ্ঠুর হয়েছে, প্রহারের মাত্রা হয়তো আর একটু আপনি কম মনে হতে করছেন পারতো যে আমার এটা কাছে নির্দেশ মনে ছাড়া হয়েছে। এটা করতে পারে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একেবারেই সময় নাই, রাশেদ খান আমি আপনার কাছে জানতে চাই যে এখন আপনারা তো দাবি জানিয়েছেন, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো একটা ঘটনা ঘটলেই দাবিটা আসে চুপ্পুর পদত্যাগ, নতুন সংবিধান এখনই, নির্বাচন বানচাল। ঠিক কেন এরকম, মানে এই দাবিগুলোই বারবার আসে কেন যে কোনো ঘটনা ঘটলে, বা সেনাবাহিনী প্রধানের পদত্যাগ? দেখেন, সবকিছু আপনার আমার মন মতো হবে না। প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে, এজেন্ডা আছে, সেটির আলোকে তারা বক্তব্য দিবে, খুব স্বাভাবিক। তবে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা অংশ নিবে না তারা আসলে ভুল করবে। কারণ এই নির্বাচন এমন একজন ব্যক্তির নেতৃত্বে বা অধীনে হতে যাচ্ছে, যাকে প্রত্যেকটা দল সমর্থন দিয়েছে এবং কোনো কোনো দল তাকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়েছে। তার মানে তার প্রতি এতটাই আস্থা এবং ভরসার জায়গা। সুতরাং এখন যদি নির্বাচনে বিভিন্ন দাবিতে অটুট থেকে নির্বাচনে অংশ না নেয়, সেটি সেই দলের ভুল এজেন্ডা হবে। দাবি থাকতেই পারে, কিন্তু আপনার সব দাবি যে পূরণ হবে সেটি নয়। সেটাই। আপনি বারবার আচ্ছা, পিয়ারের কথা বলছিলেন, শেষ করি। দেখেন, আমরা 2021 সালে যখন দল গঠন করি তখন আমরা বলেছিলাম যে উচ্চ কক্ষে পিয়ার, আমরা কখনোই কিন্তু বলি নাই নিম্ন কক্ষে পিয়ার, কারণ নিম্ন কক্ষের বিষয়গুলো কি সংকট হতে পারে সেটি সবাই জানে। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেও নিম্ন কক্ষে পিয়ারের ব্যাপারে কোনো আলোচনা তোলেনি। তারা নিম্ন কক্ষে উচ্চ কক্ষে মতামত চেয়েছে এবং সেখানে অনেকগুলো দল মতামত দিয়েছে। এখন যদি সরকার মনে করে যে না, আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই না, আবার অনেক দলও চাচ্ছে না, আচ্ছা, তো ধন্যবাদ। সরকারের আমরা সিদ্ধান্ত, আমরা আমাদের আবারও কথা সম্মিলিতভাবে বলবো, সিদ্ধান্ত আমরা নিতে এই হবে। বিষয়ে রাশেদ খান, আমরা আবারও এক সময় আইপিআর নিয়ে কথা বলবো। আজকে একেবারেই সময় নেই, 30 সেকেন্ডসে সাইদ আব্দুল্লাহ আপনার কাছে শুনতে চাই। আপনি অনেক ষড়যন্ত্র, অনেক খেলা চলছে নেপথ্যে, আপনি এটা বললেন। সরকার কি আসলে, সরকার তো দৃঢ়, আমার মনে হচ্ছে যে আহ আছে, তাদের অবস্থান বেশ দৃঢ় যে নির্বাচনটা দিয়ে দিবে তারা ফেব্রুয়ারিতে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকার মোকাবেলা করতে পারবে ষড়যন্ত্রগুলোকে? আমি এখনো মনে করি যে সরকারে অনেক কেপেবল মানুষ আছেন, তারা যদি চেষ্টা করেন তাহলে এই ব্যাপারটিকে গুটিয়ে এনে যারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া করছেন সেই দাবি দেওয়ার জায়গাগুলিতে এক ধরনের আপোষ মীমাংসায় নিয়ে এসে নির্বাচন করা সম্ভব। নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কিন্তু এখন এটি নাই যে নির্বাচনে কারচুপি করছে কেউ, সরকারি কোনো দল দাঁড়িয়ে সেই তার পক্ষে নির্বাচন করা হচ্ছে, এই সব আশঙ্কা তো নাই। যেহেতু কারচুপির আশঙ্কা নাই, তাহলে কোন আশঙ্কা আছে? সবাই অংশ নিবে অথবা নিবে না। এখন গণতান্ত্রিক নির্বাচনে যে কারো নির্বাচন বর্জন করা, অংশ না নেয়া, কিংবা কম প্রার্থী দেয়া, সব আসনে প্রার্থী দিতে না পারা, এই সুযোগ তো থেকেই যায়। বৃহৎ রাজনৈতিক দল যে কয়েকটি আছে তারা যদি 300 আসনে প্রার্থী দিতে পারে দেবে। ছোট ছোট দলগুলি যদি আলাদা নির্বাচন করে জোট ছাড়া, তাহলে তারা আহ যেসব জায়গাতে তাদের শক্তি বেশি সেই সব জায়গাতে প্রার্থী দেবে, অথবা তারা জোটবদ্ধ হয়ে তাদের শক্তির জায়গাগুলিতে প্রার্থী দেবে। নির্বাচনে সবাইকেই অংশ নিতে হবে, এর চাইতে বড় কথা হচ্ছে নির্বাচনটি এমন হতে হবে যাতে সবাই অংশগ্রহণে আগ্রহ অনুভব করে। এখন ঘটনাটা কিরকম হয়, আর আপনার কি মনে হয় যেখানে, এখানে আপনার কি মনে হয় সবাই অংশগ্রহণে আগ্রহী হবে? জাতীয় পার্টি নির্বাচনে আগ্রহী, এটা বোধ করি আপনি আমার তো করবেন। মনে হয় হবে। অন্তত জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম তো আগ্রহী হবে। তাদের সারা বাংলাদেশে তাদের অর্গানাইজেশন আছে, তাদের কর্মী আছে, তাদের সামর্থ্য আছে, তাদের প্রার্থী আছে, বিভিন্ন এলাকায় কাজ করা মানুষ আছে। ফলে তাদের এই দুটি দলের জন্য তো আমি মনে করি না যে কোনো অসুবিধা আছে। আপনার কি জাতীয় মনে পার্টি হয় যে জাতীয় আপনি বলেন পার্টি, জাতীয় আওয়ামী লীগ? পার্টি একটা দুর্বল দলে পরিণত হয়েছিল। জাতীয় পার্টি কিন্তু আসলে শেষের দিকে কোনো দলই ছিল না।
এটা অনুগৃহীত একটি দল ছিল, অনুগ্রহের মাধ্যমে তারা চলছিল। তো সেই অনুগ্রহ করার লোক না থাকলে জাতীয় পার্টি এমনও হতে পারে এতটাই দুর্বল যে তারা রংপুর, দিনাজপুর ওই এলাকাতেও সীমাবদ্ধ হয়ে যেতে পারে। এটা আসলে নির্ভর করবে জাতীয় পার্টি কি করে তার উপর। যেমন আমি আজকে একটা রিল দেখেছি, সেই রিলের মধ্যে একজন নেতা বলছেন রংপুরের মানুষকে জাগতে। তো আমার কাছে মনে হলো যে জাতীয় পার্টির নিজেই রংপুরের মানে আঞ্চলিক দল বানিয়ে ফেলছে। তো এটা যদি হয় তাহলে জাতীয় পার্টি রংপুরে ইলেকশন করবে। কিন্তু আমি এই আসলে জাতীয় জাতীয় পার্টি পার্টি সম্পর্কে ভালো বলতে আবার পারবো না, ছোট দল, কেননা কিন্তু আমি যখন ওই ছাত্র নেতা ছিলাম আমি তো জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি। জাতীয় পার্টি তো স্বৈরাচার ছিল এবং আমি সবসময় জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেছি। খালেদ মহিউদ্দিন একটা শো করতো ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, সেখানে আমি পরিষ্কার তাদেরকে স্বৈরাচার বলেছিলাম। এখন না, একদম সেই 12-13 সালে, 14 সালে, এখনই ঠিক আছে, তখন স্বৈরাচার মানে যখন বলেছেন। এখন একদম নতুন টিভি আর রাইট। কি, খালেদ মহিউদ্দিন তো জয়েন করেছে এখন সেই সময়। এখন জাতীয় পার্টি নির্বাচনে আসা না আসার তফাৎটাকে আপনি কিভাবে দেখেন? ধরা যাক যে তার নির্বাচন থাকছে না, ফেস্টিভ্যালের দোষর হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি সরকার মেনে নিচ্ছে, তাহলে কেমন হবে? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হবে? কোনো কিছু নিষিদ্ধ করার দাবি মেনে নেওয়া না নেওয়া হচ্ছে সরকারের বিষয়, সরকার যৌক্তিক বিবেচনা করে। মূল বিষয় হচ্ছে ইনসাফ। সরকার যদি মনে করেন নিষিদ্ধ করাই হচ্ছে সুবিচার এবং তারা মনে করেন যে সকলে এটাকে সুবিচার মনে করবে, তারা যদি নিষিদ্ধ করেন সেই নিষিদ্ধকরণ তারা করবেন এবং সেটার দায় তারা নিবেন। কিন্তু জাতীয় পার্টি থাকলে বা না থাকলে নির্বাচনের বিরাট ক্ষয়ক্ষতি হবে, ব্যাপারটা এরকম নয় কিন্তু আসলে। কেননা জাতীয় পার্টি আমার ধারণা যে খুবই ক্ষুদ্র একটি দলে পরিণত হয়েছে। তাদের নেতা নাই, তাদের কর্মী নাই, তাদের কোনো আদর্শের জায়গা নাই। তারা আসলে ভবিষ্যতে সরকার ধরেন গঠন করলে কি করবে এমন কোনো ধ্যান ধারণা মানুষের মধ্যে নাই যে জাতীয় পার্টি আসলে কোনোদিন সরকার গঠন করলে কি করবে। তো যে দল সম্পর্কে মানুষের কোনো ধারণাই নাই এখন এক অর্থে, আচ্ছা, আমি ছোট করে নির্ভর একটু দল। শুনি, যেহেতু আমার হাতে একেবারেই সময় নেই, একদম এক লাইনে একটু শুনতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে আচরণটা আমরা দেখলাম, এটাকে আপনি কিভাবে দেখছেন, যৌথ বাহিনী বিশেষ করে? আমি তো পুরোটা জানি না। আইন শৃঙ্খলা বাহিনী যদি প্রভোকড হয়ে থাকে এবং সেই প্রভোকেশনের ফলে তারা যদি কোনো নির্দেশ পেয়ে থাকে তাহলে তারা নির্দেশ তামিল করেছে। নির্দেশবিহীন ভাবে তো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও যেতে পারে না, আমি যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম কানুন জানি। এখন পুরো ঘটনাটা ওইখানে উপস্থিত থাকলে আমি বলতে পারতাম যে কে কাকে প্রভোক করেছিল, কেন একদমই। করেছিল। কিন্তু যেভাবে মানে অনেক ব্রুটাল হয়েছে ব্যাপারটা, অনেক নিষ্ঠুর হয়েছে, প্রহারের মাত্রা হয়তো আর একটু আপনি কম মনে হতে করছেন পারতো যে আমার এটা কাছে নির্দেশ মনে হয়। ছাড়া এটা করতে পারে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একেবারেই সময় নাই। রাশেদ খান, আমি আপনার কাছে জানতে চাই যে এখন আপনারা তো দাবি জানিয়েছেন, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো একটা ঘটনা ঘটলেই দাবিটা আসে, চুপ্পুর পদত্যাগ, নতুন সংবিধান এখনই, নির্বাচন বানচাল। ঠিক কেন এরকম, মানে এই দাবিগুলোই বারবার আসে কেন যে কোনো ঘটনা ঘটলে, বা সেনাবাহিনী প্রধানের পদত্যাগ? দেখেন, সবকিছু আপনার আমার মন মতো হবে না। প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে, এজেন্ডা আছে, সেটির আলোকে তারা বক্তব্য দিবে, খুব স্বাভাবিক। তবে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যারা অংশ নিবে না তারা আসলে ভুল করবে, কারণ এই নির্বাচন এমন একজন ব্যক্তির নেতৃত্বে বা অধীনে হতে যাচ্ছে যাকে প্রত্যেকটা দল সমর্থন দিয়েছে এবং কোনো কোনো দল তাকে 5 বছর ক্ষমতায় দেখতে চেয়েছে। তার মানে তার প্রতি এতটাই আস্থা এবং ভরসার জায়গা। সুতরাং এখন যদি নির্বাচনে বিভিন্ন দাবিতে অটুট থেকে নির্বাচনে অংশ না নেয়, সেটি সেই দলের ভুল এজেন্ডা হবে। দাবি থাকতেই পারে, কিন্তু আপনার সব দাবি যে পূরণ হবে সেটি নয়। সেটাই। আপনি বারবার আচ্ছা, পিয়ারের কথা বলছিলেন, শেষ করি। দেখেন, আমরা 2021 সালে যখন দল গঠন করি তখন আমরা বলেছিলাম যে উচ্চ কক্ষে পিয়ার। আমরা কখনোই কিন্তু বলি নাই নিম্ন কক্ষে পিয়ার, কারণ নিম্ন কক্ষের বিষয়গুলো কি সংকট হতে পারে সেটি সবাই জানে। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেও নিম্ন কক্ষে পিয়ারের ব্যাপারে কোনো আলোচনা তোলেনি। তারা নিম্ন কক্ষে উচ্চ কক্ষে মতামত চেয়েছে এবং সেখানে অনেকগুলো দল মতামত দিয়েছে। এখন যদি সরকার মনে করে যে না, আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই না, আবার অনেক দলও চাচ্ছে না, আচ্ছা, তো সরকার ধন্যবাদ। আমরা আবারও কথা বলবো আমরা এই সিদ্ধান্ত। বিষয়ে, রাশেদ খান, আমরা আবারও একসময় আইপিএল নিয়ে কথা বলবো। আজকে একেবারেই সময় নেই। 30 সেকেন্ডসে সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে শুনতে চাই, আপনি অনেক ষড়যন্ত্র, অনেক খেলা চলছে নেপথ্যে, আপনি এটা বললেন, সরকার কি আসলে, সরকার তো দৃঢ়, আমার মনে হচ্ছে যে আছে, তাদের অবস্থান বেশ দৃঢ় যে নির্বাচনটা দিয়ে দিবে তারা ফেব্রুয়ারিতে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকার মোকাবেলা করতে পারবে ষড়যন্ত্রগুলোকে? 30 সেকেন্ড সরকারের স্যার, সাইদ আব্দুল্লাহ, আমাকে কয়েকটা ইস্যুতে জেনুইন ইন্টেনশনটা বোঝা যাচ্ছে, কিন্তু সংকটের জায়গাটা হলো সরকারের ক্যাপাবিলিটি নিয়ে সিরিয়াস রূপে প্রশ্নের জায়গাটা আছে। গতকালের এই ঘটনা সরকার যদি ঠিক মতো অ্যাক্ট করতে পারতো, নুরুল হক নূরকে এইভাবে কেউ পেটাইতে পারতো না, এবং পেটানোর পরে 24 ঘন্টার পরেও সরকারের সিরিয়াস অ্যাকশন আমরা দেখতে পারতাম, যেটাও দেখতে পারছি না।
অর্থাৎ সরকার মুখ দিয়ে যাই বলুক না কেন, সরকারের ইনার সার্কেল থেকেই সরকারকে সিরিয়াস রূপে দুর্বল করে রাখা হয়েছে, এবং সরকারের এই ইনক্যাপাবিলিটি গুলা নিয়ে প্রশ্ন করা উচিত। এবং দিন শেষে যে কোনো প্রশ্ন, এটা যে ইউনূস সাহেবকেও প্রশ্ন করাটা উচিত, সেই ব্যাপারটা মাথায় রাখা উচিত, যাতে অতীতের মতো এমন না হয় সব দোষ অন্যদের, শেখ হাসিনার কোনো দোষ নাই। বর্তমান টাইমেও যাতে এটা না হয় যে সব দোষ অন্যদের, ইউনূস সাহেবের কোনো দোষ নাই, ইউনূস সাহেবকে প্রশ্ন করা হবে না, এই কালচারে যাতে আমরা ব্যাক না করি। এইটার একটা টেন্ডেন্সি আমি অনেক সময় দেখি। এবং গতকালের এই প্রশ্নটা নিয়েও আমার কাছে মনে হয় ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাদের তিনজনকে, আব্দুল নূর তুষার, রাশেদ খান এবং সাইদ আব্দুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, আজ দেখা হবে আবার আগামীকাল। ভালো থাকুন সবাই।